এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। রাজা মশাই, বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও, মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো রাজার দরবারে। সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। হরিণ খুর দিয়ে সে আমার বলল, লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। হরিণের বিচার করুন রাজা মশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটে ছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। তখনই সাপের লেজে পা লেগেছে। সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ তখন গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কি হয়, ব্যাঙের ঠ্যাং তো ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। ব্যাঙের ঠ্যাং ধরে তাকে চ্যাংদোলা করে আনা হলো। ব্যাং, তুমি মিথ্যা বলেছিলে কেন? কেন শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলকে বলেছিলাম। তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে একটা কাঁঠাল গাছের সাথে বেঁধে দিল। এক ঘন জঙ্গলে একটা গাছের ওপর একটা সারস পাখি বাস করত। সে গাছের ঠিক নিচেই একটা গর্তে শিয়ালও বাস করত। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন তারা গল্প করছিল। বন্ধু, আমি তোমাকে আমন্ত্রিত করলাম, তুমি কাল দুপুরে আমার বাসায় খেতে এসো। হ্যাঁ নিশ্চয়ই বন্ধু, আমি কাল দুপুরে আসবো। পরের দিন দুপুরবেলা সারস শিয়ালের বাসায় গেল। ও বন্ধু, তুমি এসেছো? দেখো, আমি তোমার জন্য পায়েস রেঁধে রেখেছি। পায়েস ঠান্ডা হয়ে গেল, জলদি খাওয়া শুরু করো বন্ধু। শিয়াল চালাকি করে পায়েসটিকে একটা থালার ভেতরে বেড়েছিল, যার কারণে শিয়াল খুব ভালো করে সেই থালাটি থেকে পায়েসটিকে খেতে পারছিল। কিন্তু সারসের ঠোঁট যেহেতু লম্বা আর সরু, তাই সারস ঠিক মতো পায়েসই খেতে পারছিল না। ভালো করে খেয়েছো বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি অনেক ভালো করে খেয়েছি। এরকম খাবার আমি জীবনেও খাইনি, আর এরকম পাত্রেও আমি জীবনে খাইনি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। পরের দিন সারস শিয়ালকে বলল, বন্ধু, কাল তো তুমি আমাকে অনেক ভালো করে খাওয়ালে। আজ আমি চাই তুমি দুপুরবেলা আমার বাসায় এসে খাও। হ্যাঁ বন্ধু, আমি অবশ্যই আজ দুপুরবেলা আসবো তোমার বাসায়। দুপুর হতেই শিয়াল সারসের বাসায় এসে পড়ল। সেখানে দেখা গেল সারস বড় বড় দুটি মাটির কলসির ভিতরে স্যুপ রান্না করে রেখেছে। বন্ধু, স্যুপ ঠান্ডা হয়ে গেল, জলদি খাওয়া শুরু করো। তারা দুজনেই স্যুপ খাওয়া শুরু করলো। দেখা গেল সারসের ঠোঁট যেহেতু অনেক লম্বা আর সরু, তাই সে ওই মাটির কলসির ভেতরে খুব সহজেই মুখ দিয়ে স্যুপটা খেতে শুরু করলো। কিন্তু কলসির ফুটো যেহেতু শিয়ালের মুখের চাইতে ছোট,
তাই শিয়াল সেই ফুটো দিয়ে তার মুখটা প্রবেশই করাতে পারলো না, যার কারণে শিয়াল এক ফোঁটা স্যুপও সেখান থেকে খেতেই পারলো না। বন্ধু, স্যুপটা কেমন হয়েছে? পেট ভরে খেয়েছো তো? তুমি কি তোমার বাসায় ডেকে আমাকে অপমানিত করছো? কেন বন্ধু, তুমি কি স্যুপ খেতে পারোনি? তুমি যেই পাত্রে আমাকে খেতে দিয়েছো সেই পাত্রের মুখটি এতটাই সরু যে আমি তার ভেতরে আমার মুখটাকে প্রবেশই করাতে পারলাম না। আমি এক ফোঁটা স্যুপও খেতে পারিনি। কেন বন্ধু, এই বুদ্ধি তো আমি তোমার থেকেই পেয়েছি। তোমার কি মনে নেই কাল তুমি তোমার বাড়িতে ডেকে আমাকে কিভাবে অপমানিত করলে? আমার মুখ সরু হওয়াতে তুমি একটা থালার ভেতরে আমাকে খেতে দিলে। কাল আমি এক ফোঁটা পায়েসও খেতে পারিনি, তাই আমি তোমাকেও এরূপ শাস্তি দিলাম। দেখো এখন কেমন লাগে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে যেমন তার সাথে ঠিক সেরকমই ব্যবহার করা। প্রখর রোদে একটি গাছের ছায়ায় একটি খরগোশ বিশ্রাম করছিল। হঠাৎ সে দেখতে পেল একটা কচ্ছপ আসছে। বন্ধু, কোথায় যাচ্ছ? আমি আমার মামার বাড়ি যাচ্ছি। তোমার মামার বাসা তো অনেক দূর। তো বন্ধু, কতদিন লাগবে মামার বাসায় পৌঁছাতে? মানে কিছুক্ষণের ভেতরেই তো চলে যাব। না, আমি ভাবলাম তুমি যেভাবে হাঁটছো আমার তো মনে হয় না তুমি 2-3 দিনের আগে মামার বাসায় পৌঁছাতে পারবে। আমি যদি তোমার মামার বাড়ির উদ্দেশ্যে এখন রওনা হই 2 মিনিটেই পৌঁছে যাব, আর তুমি আমি অনেক তাড়াতাড়ি মামার বাসায় যেতে পারি। কিভাবে? উড়ে উড়ে? আচ্ছা, তুমি যখন বলছো তুমি তাড়াতাড়ি যেতে পারবে, তাহলে চলো তুমি আর আমি একটা প্রতিযোগিতা করি, দেখি কে আগে তোমার মামার বাসায় পৌঁছাতে পারে। তুমি কি আমার সাথে প্রতিযোগিতা করতে প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই। তারপর খরগোশ ও কচ্ছপের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হলো। প্রতিযোগিতা দেখার জন্য জঙ্গলের বহু পশু পাখি এবং জীবজন্তু এসে জড়ো হলো। প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথে খরগোশ অনেক গতিতে দৌড় দিল। কিছুক্ষণের মধ্যেই খরগোশ কচ্ছপের মামার বাসার অনেক কাছে চলে আসলো, আর পেছনে ফিরে দেখলো দূর দূরান্তে কোথাও কচ্ছপকে দেখাও যাচ্ছে না। তাই সে একটা গাছের নিচে বসে কিছু সময় বিশ্রাম করার সিদ্ধান্ত নিল। সে বিশ্রাম করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল, আর ওইদিকে কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে থাকলো। সে পথে একটু সময়ের জন্য বিশ্রাম করতে থামলো না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। সে দেখতে পেল কচ্ছপ তার মামার বাসার একদম সামনে পৌঁছে গেছে। খরগোশ তা দেখে তার সর্বোচ্চ গতিতে সাথে সাথে ছুটতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কচ্ছপ আগে পৌঁছে গেল। এক গ্রামে এক রাখাল বালক বাস করত। গ্রামের পাশেই ছিল একটি জঙ্গল। রাখাল বালকটি বনের কাছে মাঠের মধ্যে গরু চড়াত। সে খুব দুষ্ট ছিল। সে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানাত। গরু চড়ানোর সময় সে প্রায় চিৎকার করে বলতো, বাঘ বাঘ, সাহায্য করো, সাহায্য করো। তার চিৎকার শুনে সহজ সরল মনের গ্রামবাসীরা তাকে সাহায্য করতে ঘটনাস্থলে ছুটে যেত। ঘটনাস্থলে যেয়ে তারা কোনো বাঘকে দেখতে পেত না। গ্রামবাসীরা তার কাছে পৌঁছানোর পর রাখাল বালকটি তাদেরকে দেখে হাসতো এবং তাদের সাথে মজা করত। কই কই, বাঘ কোথায়, বাঘ কোথায়, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। এতে গ্রামবাসীরা রাখাল বালকটির প্রতি খুবই অসন্তুষ্ট হলো এবং তাকে এমন মজা করতে নিষেধ করল। কিন্তু একদিন সত্যিকারের বাঘ তার কাছে এসে একে একে তার গরু মারতে শুরু করল। তারপর বাঘটিকে দেখে রাখাল বালকটি খুব ভয় পেয়ে গেল। সে আগের মতোই চিৎকার করে বলতে লাগলো, বাঘ বাঘ, সাহায্য করো, সাহায্য করো। সেদিনও গ্রামবাসীরা তার চিৎকার শুনেছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি, কারণ তারা ভেবেছিল রাখাল বালকটি আবার তাদের সাথে মজা করছে। এদিকে বাঘটি তার দুটি গরুকেই মেরে ফেলেছে এবং তারপর রাখাল বালকটিকে মেরে ফেলল। আসলে মিথ্যা বলার কারণে রাখাল বালকটিকে সেদিন অকালে জীবন দিতে হলো। রাত হলে
বুড়ি মুরগি দুটোকে ঘরে বন্ধ করে ঘুমিয়ে পড়ল। তখনই বুড়ির বাড়ির পাশ দিয়ে জগা নামের একটা চোর যাচ্ছিল। জগা হঠাৎ বুড়ির বাসার জানালায় উকি দিল। উকি দেওয়ার পর দেখতে পেল বুড়ির মুরগি দুটো একটি পাতির নিচে বন্দি আছে। জগার সাথে সাথে বুড়ির বাসার ভেতরে ঢুকে বুড়ির মুরগি দুটোকে চুরি করে দিল। সকালে যখন বুড়ি পাতিটাকে উঠালো তখন বুড়ি দেখতে পেল তার ঘরে কোনো মুরগি নেই। বুড়ি তখন সাথে সাথে বাইরে বেরিয়ে গেল এবং অনেক ডাকাডাকি করলো। রঙ্গা বঙ্গা, কোথায় গেলি তোরা? চলে আয় বাবারা, তোরা চলে আয়। কিন্তু মুরগি দুটো আর আসলো না। দুপুরবেলা বুড়ির বাড়ির উপর দিয়ে একটা জাদুই টুনি উড়ে যাচ্ছিল। চলে আয় বাবারা, তোরা চলে আয়। বুড়ির বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে জাদুই টুনিটি জানালার কাছে গিয়ে বসলো। আমার মুরগি দুটো কোথায় চলে গেল? কে নিয়ে গেল আমার মুরগি দুটোকে? আমার তো এই দুনিয়ায় এই মুরগি দুটো ছাড়া আর কেউ নেই। এই মুরগি দুটো যে দুটো ডিম দিত তাকেই তো আমি বেঁচে থাকতাম। এখন এই মুরগি দুটো আমার কাছে নেই। আমি এখন কিভাবে থাকবো? কি খাবো আমি? হে প্রভু, তুমি আমার মুরগি দুটোকে আমার কাছে ফিরিয়ে দাও। বুড়ির এসব কথা শুনে টুনির চোখ দিয়ে পানি পড়ে গেল। তখন জাদুই টুনি বুড়ির বাসার সামনে একটা জাদুর ডিম রেখে চলে গেল। কিছুক্ষণ পর বুড়ি দেখতে পেল তার উঠানে একটা ডিম পড়ে রয়েছে। সে তখন ডিমটা হাতে নিল। বুড়িমা, তুমি আমাকে মাটিতে পুঁতে দাও। কি? এ দেখি ডিম কথা বলে? আমি তো আমার জীবনেও দেখিনি যে কোনো ডিম কথা বলে, আবার মাটিতেও পুঁতে রাখার কথা বলছে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই শুনেছ। আমি কোনো সাধারণ ডিম, আমি জাদুর ডিম। আমাকে জাদুই টুনি আন্টি পাঠিয়েছে। আপনি এই ডিমটা মাটিতে একবার পুঁতেই দেখুন না বুড়িমা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই বলছো তাহলে একবার পুঁতে দেখি কি হয়। তারপর বুড়িমা সেই জাদুই ডিমটিকে মাটিতে পুঁতে দিল। পুঁতে রাখার সাথে সাথে সেখানে একটা বড় গাছ হলো এবং সাথে সাথে গাছগুলোতে ডিমও ধরতে শুরু করল। একে একে ডিম হতে হতে গাছটা ভরে গেল। তা দেখে বুড়ি অবাক হয়ে গেল এবং ডিমকে বলল, হে জাদুই ডিম, তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমার টুনি আন্টিকে অনেক ধন্যবাদ। তুমি তাকে আমার ধন্যবাদটুকু পৌঁছে দিও। আচ্ছা বুড়িমা। তারপর থেকে বুড়ির আর কোনো কষ্ট রইল না। বুড়ি এখন গাছ থেকে ডিম পেড়ে বাজারেও সেই ডিম বিক্রি করে এবং এতে করে তার কিছু বাড়তি টাকাও উপার্জন হয়। কিন্তু একদিন সেই জগা চোরটা বুড়ির বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা গাছ দূর থেকে স্পষ্ট জ্বলজ্বল করছে এবং সেই গাছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। চোরটা সামনে গিয়ে দেখতে পেল গাছটাতে ডিম ধরেছে। চোর তখন অবাক হয়ে গেল, কারণ গাছে তো কোনোদিন ডিম জন্মায়। সে দ্বিধায় পড়ে গেল, এখন সেটাকে কি করবে। সে তখন সিদ্ধান্ত নিল সেটাকে চুরি করবে। সে গাছটাকে চুরি করার জন্য প্রথমে গাছের গোড়া ধরে টানতে লাগলো, কিন্তু দেখতে পেল গাছটার গোড়া কিছুতেই সে উঠাতে পারছে। তখন সে তার কাছে রাখা ছুরি দিয়ে গাছের গোড়াটা কাটতে চাইল, কিন্তু সে দেখতে পাচ্ছে গাছটাকে ছুরি দিয়েও কাটা যাচ্ছে না। তাই সে তখন সিদ্ধান্ত নিল যে সে এই গাছের সবগুলো ডিম পেরে নিয়ে যাবে। কিন্তু যেই না চোরটা ডিমে হাত দিল, সাথে সাথে তার হাত দুটো ডিমের সাথে আটকা পড়ে গেল। চোর তখন খেয়াল করতে পারলো যে সে তার হাতটাকে সরাতে পারছে না। সে অনেক চেষ্টা করেও সে তার দুই হাত ছাড়াতে পারল না। চোরটা তখন সারা রাত সে গাছের সাথে আটকা পড়ে গেল। সকাল হতে না হতেই গ্রামবাসীরা হঠাৎ দেখতে পেল একটা গাছের সাথে চোরটা বাঁধা আছে। তখন গ্রামবাসীরা সবাই মিলে সেই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে চাইল, কিন্তু তারা কেউই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে পারছিল না।
বাইরের অনেক চেঁচামেচিতে হঠাৎ বুড়ির ঘুম ভেঙে গেল। আরে, আমার বাসার বাইরে এত চেঁচামেচি কেন হচ্ছে? যাই, একটু দেখি তো। বুড়ি বাইরে এসে দেখতে পেল তার ডিম গাছের সাথে জগা চোরটা আটকা পড়ে গেছে। তখন বুড়ি বুঝতে পারলো এই জগাই তার মুরগি দুটোকে চুরি করেছে। এই জগা, সত্যি করে বল তো, তুই কি আমার মুরগি দুটোকে চুরি করেছিলি? যদি সত্যি সত্যি আমার কথার জবাব না দিস, তাহলে আমি তোকে সারা জীবনের জন্য এই গাছের সাথে আটক করে রাখবো। হ্যাঁ বুড়িমা, আমি তোমার মুরগি দুটোকে চুরি করেছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দাও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। তারপর চোরটি বুড়িমার সেই মুরগি দুটোকে ফেরত দিল।